আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজকে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা শুনছেন, সম্মানিত ভিউয়ার্স, দর্শক, দেশে এবং বিদেশে, বাংলাদেশের যে প্রান্ত থেকে যে যেভাবে শুনছেন, সবাইকে জানাচ্ছি একরাশ শুভেচ্ছা। আজকে আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা শুনছেন, আমরা আমাদের জনপ্রিয় ফেসবুক পোর্টাল শিক্ষারআলো.com পেজ থেকে সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী রুনা, সঞ্চালক হিসেবে আছি, সহকারী শিক্ষক, দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 3 জন মেধাবী আলোকিত গুণী শিক্ষকদের, যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প শুনবো। তাদের এই যে আমাদের সমকালীন শিক্ষা, আমাদের ভাবনা সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানবো। আজকের এই জনপ্রিয় ফেসবুক পোর্টাল শিক্ষারআলো.com পেজে আমরা আমাদের টকশোর বিষয় হলো সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। এই সম্পর্কে আমরা আজকে আমাদের চমৎকার 3 জন গুণী শিক্ষকদের কাছ থেকে নানা বিষয়ে কথা বলবো। তা আমাদের সাথে যারা আছেন, আমি আপনাদের সকলের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন জনাব নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ। আমাদের সাথে আরো আছেন চিন্ময়ী চৈতি, শ্রীমন্তীকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। আর আমাদের সাথে আরো আছেন সাবিনা আক্তার কলি ম্যাম, সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল থেকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আছেন এম এ মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক, শিক্ষারআলো.com। তো সম্মানিত সুধী, আমরা দেরি না করে চলুন আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমি প্রথমে অনুরোধ করব আমাদের আজকের অতিথি জনাব নাসরিন সুলতানা ম্যামকে তার পরিচয় দেওয়ার জন্য। ম্যাম কি আছেন? সম্মানিত সুধী, হয়তো নেটওয়ার্ক কারণে ম্যাম আছেন, একটু পরে আমরা আবার ম্যাম যখন সংযুক্ত হবেন তখন আমরা ম্যামের পরিচয় জেনে নিব। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের জনপ্রিয় শিক্ষক, সকলের পছন্দের একজন শিক্ষক, বাংলাদেশের একজন আলোকিত মুখ, যার হাসি মাখা মুখ আমরা সবাই ইতিমধ্যে পরিচিত হয়ে আছি, আমাদের সেই চিন্ময়ী চৈতি ম্যামকে অনুরোধ করব, ম্যাম আপনি আপনার পরিচয় দিবেন প্লিজ। ম্যাম প্লিজ। ম্যাম আপনার অডিওটা। আমি দুঃখিত। ধন্যবাদ কাজী রুনা ম্যাডাম, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে, সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা, যিনি এবং যারা আয়োজন করেছেন তাদের সকলকেই ধন্যবাদ এবং সবাইকে আমার আদাব, নমস্কার। আর শিক্ষারআলো.com এই ওয়েব পেজে আমি আজকে সংযুক্ত হতে পেরে সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চিন্ময়ী রায়, আমি শ্রীমন্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। ধন্যবাদ চিন্ময়ী ম্যাম, আপনার সেই মন ভুলানো হাসির কথা আমরা সবাই ইতিমধ্যে জানি এবং সকলের প্রিয় আপনার সেই হাসি, আপনি হাসি দিয়ে শুরু করলেন। তো এবার আমি যাব আমাদের আরেকজন গুণী শিক্ষক, 2007 সালে যিনি গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষকে সম্মানিত হয়েছেন, শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছেন, আমাদের সেই সকলের প্রিয় ম্যাডাম লিপি নাসরিন ম্যাম। ম্যাম আপনি আপনার পরিচয় দিবেন প্লিজ। চিন্ময়ী ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা হয়তো একটু অনেক সময় নানা সমস্যায় পড়ি নেটওয়ার্কের কারণে। তো আপনার সাথে আমরা চলুন আলাপ করি। তো ম্যাম আপনাকে আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা কিন্তু আমাদের যে জনপ্রিয় ফেসবুক পেজগুলো রয়েছে, ঘরে বসে শিখি, তারপর আপনার বাংলাদেশ আলোকিত শিক্ষক, প্রাথমিক শিক্ষক, টিচার্স অনলাইন এডুকেশন টেস্ট, নানা পেজে আপনার ক্লাসগুলো দেখি। আপনি এখন আমাদের একজন পরিচিত মুখ, আলোকিত শিক্ষক। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন করব যে আপনি এই শিক্ষকতার পেশায়
কত সালে এসেছেন, আপনার প্রথম চাকরি অর্থাৎ যোগদান হয়েছে কত সালে, এবং আপনি কি এখন বর্তমানে যে স্কুলে আছেন আপনার শ্রীমন্ত কাঠি, আপনি কি এই স্কুলে যোগদান করেছিলেন না এর আগে অন্য কোনো স্কুলে ছিলেন? আমরা একটু শুনবো। ধন্যবাদ কাজী রুনা ম্যাডাম। আসলে আলোকিত সবাই আমরা। আমি যতজন শিক্ষককে আজ পর্যন্ত অনলাইন ক্লাসে পেয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, আপনি সহ সবাই আলোকিত। আমার আসলে চাকরির বয়স 11 বছর চলছে। আমি 2009 সালে জয়েন করি এই বর্তমান পদে, সহকারী শিক্ষক পদে। আমার জয়েনিং ছিল পিরোজপুরে, যেটা আমার বাবার বাড়ি। সেখানে আমার ফার্স্ট জয়েনিং। তারপরে সেখান থেকে 2015 সালে আমি ঝালকাঠিতে ট্রান্সফার হয়ে আসি আমার শ্বশুর বাড়িতে। এবং এই পর্যন্ত ট্রান্সফার বলেন, তারপরে ডেপুটেশন বলেন, সব মিলিয়ে 5টা স্কুলে চাকরি করার মতো সৌভাগ্য হয়েছে। আর বর্তমানে আমি 2015 সাল থেকে শ্রীমন্ত কাঠি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি ম্যাডাম। ধন্যবাদ চিন্ময়ী ম্যাম। তো আমরা এবার যাব আমাদের সকলের আলোকিত মুখ, সকলের প্রিয় মুখ, আমাদের লিপি নাসরিন ম্যামের কাছে। ম্যাম, আপনার পরিচয় দিবেন প্লিজ। লিপি নাসরিন ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ম্যাম কি শুনতে পাচ্ছেন? লিপি নাসরিন ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, আপনার পরিচয় প্লিজ। ঠিক আছে ম্যাম, যখন আবার নেটে চলে আসবেন আমরা ম্যামের গল্প শুনবো অবশ্যই। তো আমরা আবারও আমরা চিন্ময়ী ম্যামের গল্প শুনতে যাচ্ছি। লিপি নাসরিন ম্যাম শুনতে পাচ্ছেন? নাসরিন ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, চিন্ময়ী ম্যাম, আপনার গল্প শুনলাম আমরা যে আপনি 2011 সালে জয়েন করেছেন। তো 2009 সালে জয়েন করেছি। 2009 সালে, তো প্রায় 11 বছর হতে চলো, তাই না? শিক্ষাগত জীবনের যে অভিজ্ঞতা, আপনার দীর্ঘ 11 বছরের অভিজ্ঞতা, আপনি এই দীর্ঘ 11 বছরে অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তো আপনার কাছে এখন আমরা প্রশ্ন করব যে এই যে আপনি 11 বছরে আপনার যে সেই 2009 সালে যোগদান, আর এখন হলো 2020 সাল, এই 2009 সাল এবং 2020 সালের মধ্যে আপনি আমাদের প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন দেখতে পাচ্ছেন, আপনার কাছে কোন পরিবর্তনটা বেশি স্পষ্ট হচ্ছে, বা আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি যখন যোগদান করেছেন সেই সময় থেকে আজ 2020 সালে এসে আমাদের প্রাথমিক শিক্ষাটা আপনি কোন পর্যায়ে দেখতে পেয়েছেন এবং কি পরিবর্তন আপনার চোখে পড়েছে? ম্যাডাম, 2009 সাল থেকে 2020 সাল অনেক পরিবর্তন। মানে সেই পরিবর্তনটা এতটাই ইতিবাচক পরিবর্তন। আমি যখন 2009 সালে জয়েন করি তখন কেবল মাস্টার্স ভর্তি হয়েছি। তখন 2009 সালে একটা গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে জয়েন করেছিলাম। ফার্স্ট যেদিন আমি জয়েন করতে যাই সেদিন আমার মা আমার সঙ্গে যান স্কুলে, যে এত ভিতরে স্কুল এবং সেখানকার যে এনভায়রনমেন্ট, মানে সেটা আসলে আমাকে একা ছাড়ার মতন সাহস বাসা থেকে ছিল না। সত্যি কথা বলতে যেটা, যে এত দূরে যাব, এত সেই স্কুলে মাত্র 2জন টিচার ছিল। আমি যখন জয়েন করি সেই স্কুলে মাত্র 2জন টিচার ছিল। আমি ফার্স্ট হাফ দুই শিফটের স্কুল ছিল, আমার মনে আছে 2জন টিচার, আমি সহ 3জন একটার পর একটা ক্লাস নিয়েই যেতাম। নতুন জয়েন করেছি, বুঝতাম না অনেক কিছুই। এবং যেটা বলবো যে গার্ডিয়ানদের সচেতনতা সেই 2009 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত গার্ডিয়ানদের সচেতনতা, আশেপাশের যে পরিবেশ, সবকিছুর এত ইতিবাচক পরিবর্তন, এবং আমাদের শিক্ষার যে মেথডগুলো,
মেথড গুলো দিন দিন যে পরিবর্তন হচ্ছে, আমরা শিক্ষক সহায়িকা পাচ্ছি, শিক্ষক নির্দেশিকা পাচ্ছি, এই যে আমূল পরিবর্তন এবং যে নতুন নতুন আইডিয়া গুলো আমাদের সরকার দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে আমরা এগুলো পাচ্ছি, সেই যে পরিবর্তনের ধারায় আমরা নিজেদেরও এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জন্য আমি মনে করি বর্তমানে প্রাথমিক শিক্ষা অনেক বেশি এনরিচড, অনেক বেশি সমৃদ্ধ। সেই 2009 সাল থেকে 2020 সাল, এই 11 বছরের আমার অভিজ্ঞতায় আমি বলছি। এখন আর একটুখানি একটা কথা বলি, আমি যখন 2009 সালে জয়েন করি, তখন ওই স্কুলের আমার একটা ছেলে ছিল, পঞ্চম শ্রেণীর একটা ছেলে ছিল, কায়ুম। ও কানে শুনতে পেত না। হ্যাঁ, কানে শুনতে পেত না, কিন্তু কম শুনতে পেত। কিন্তু আমি যদি ওকে জোরে জোরে বলতাম, তাহলেও খুব সুন্দর করে ক্যাচ করতো। কিন্তু তাদের ফ্যামিলিটা এতই নিডি ছিল যে ওই ছেলেটা স্কুলে এসে পড়বে সেরকম কোন রকম অ্যাবিলিটি সেই ছেলেটার ছিল না। কিন্তু সে খুব ভালো বুঝতো এবং পারত। বাবা মাও সাথে করে নিয়ে যেত কাজ করতে। কিন্তু সেই সময় থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এখন এসে দেখি যে এখন যারা গার্ডিয়ান বা বাবা মা আছেন, তারা হাজার কষ্ট হলেও ছেলে মেয়েদেরকে, তার সন্তানদেরকে স্কুলে পাঠানোর চেষ্টা করেন। এবং সেই সময় আমি কায়ুমকে, আমার মনে আছে, স্কুলে আসে না বিধায় আমি বাড়ি গিয়েছি তাকে নিয়ে আসতে, তুমি কেন, তোমার সামনে বৃত্তি পরীক্ষা, তুমি কেন স্কুল বন্ধ দিচ্ছ? গিয়ে দেখি বাদাম গাছের উপরে উঠে বসেছে। সে বাদাম গাছ থেকে আমি তাকে টেনে নামিয়েছি। টেনে সে আসবে না কেন, বাবার সাথে সে মানে মাঠে যাবে। আমি বলেছি, না, তুমি বাবার সাথে মাঠে যেতে পারবে না, তুমি আমার সাথে স্কুলে চলো। মানে ওই ছেলেটার প্রতি আমার এতই মানে কি বলবো, সিম্প্যাথি বলেন আর যাই বলেন না কেন, যেহেতু ছেলেটা প্রতিবন্ধী ছিল এবং এত ভালো বুঝতো, অল্প একটু বোঝালেই বুঝে যেত। এখন সেই প্রেক্ষাপট থেকে বলছি আর কি, তখন বাবা মা কিন্তু বলতো যে, বলতে পারতো যে তুমি যাও, তুমি স্কুলে যাও, তোমার টিচার এসেছে, তুমি স্কুলে যাও। সেইখান থেকে এখন দেখেন যারা আমাদের গার্ডিয়ান আছেন, সম্মানিত যারা প্যারেন্টস আছেন, তারা কিন্তু চাচ্ছেন যে তাদের সন্তানরা এনিহাউ স্কুলে যাক, বিদ্যালয়ে তারা ঝরে না পড়ুক। ঝরে পড়ার হার কমেছে, সরকার আমাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের যে সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের। সেই যে পরিবর্তনগুলো আমাদের প্রাথমিক শিক্ষায়, সেগুলো তো অবশ্যই প্রশংসনীয় এবং প্রাথমিক শিক্ষা দিন দিন আরো উন্নতির লক্ষ্যে পৌঁছে যাক, সেই কামনাই করি সবসময়। ধন্যবাদ চিন্ময়ী ম্যাম। আসলে আপনি যেই সময়টাকে যোগদান করেছেন, সে 2009 আর আজকে 2020, এই দীর্ঘ 11 বছরে আপনি যে কথাগুলো বললেন, আসলে ব্যাপক পরিবর্তন প্রাথমিক শিক্ষায়। সেই গ্রামের যে একটি দুর্গম এলাকায় একটি স্কুল, আপনি যেখানে একা একা যাতায়াত করতে পারতেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে যেতেন, আজ সেই 2020-এ এসে যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই না? শুধু শিক্ষা ব্যবস্থা, আমাদের চারপাশের যে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে আমরা আমাদের প্রাথমিক শিক্ষার যে ব্যাপক পরিবর্তনগুলো আপনি আমাদের সামনে তুলে ধরলেন, যে আসলে আমাদের ম্যাডাম সেই সময়টা আরেকটা ব্যাপার হতো যে আমি যদি মাকে সাথে করে নিয়ে যাই, তাহলে দুজনের খরচ বিয়ার করতে হতো, যে অথচ সে আমাকে যেতে দেবে না, মানে এত ভিতরেও তুমি ওখানে একা যেতে পারবে না। তারপরে আমি বলবো, তুমি কি রোজ রোজ আমার সাথে যাবে? তুমি তো রোজ রোজ আমার সাথে যেতে পারবে না, আমাকে তো ওখানে যেতে হবে, আমাকে ওখানে তো মানে সেখানে ইউজ টু হতে হবে এই পথটায়। এবং এতটা পথ হেঁটে যেতাম ম্যাডাম, মানে আমার মনে আছে আমি স্টুডেন্ট লাইফ থেকে হঠাৎ করে চাকরিতে ঢুকে প্রতিদিন অ্যাটলিস্ট আমার 3 মাইল হাঁটা লাগতো। মানে সেটা আমার জন্য আসলে সত্যি খুব মানে কষ্টের বলেন আর যাই বলেন, খুব যন্ত্রণার ছিল। কিন্তু স্কুলে ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতাম, ওদের ক্লাস নিতাম, তখন কিন্তু এই পথের হাঁটাটা বা এই কষ্টটা একদম বেমালুম ভুলে যেতাম। আমার সেই ফেরার সময় মনে হতো এতটা পথ হাঁটতে হবে। অনেক কষ্ট করেছেন, অনেক কিছু সহ্য করে আজ আপনি এই পর্যায়ে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লিপি ম্যামকে দেখা যাচ্ছে। ম্যাম কি আমার কথা শুনতে পাচ্ছেন? লিপি ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আমাদের চিন্ময়ী ম্যাম আমাদের যে বিশাল বিশাল অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, আমরা আসলে শুনলাম, বিশাল পরিবর্তন দেখলাম প্রাথমিক শিক্ষার এই পর্যায়ে। তো আমি আরেকটু বলে নেই যে আমাদের চিন্ময়ী ম্যাম সম্পর্কে, যে কথাগুলো আসলে না বললেই নয়।
যে এই যে করোনাকালীন সময়ে আমাদের আজকে কিন্তু আমাদের যে টকশোর বিষয় সমকালীন শিক্ষাও আমাদের ভাবনা, মূলত কিন্তু আমাদের এই যে করোনাকালীন যে সময়টা, এই সময়টাকে নিয়ে কিন্তু আজকের বিষয়টা নির্ধারিত হয়েছে যে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এই করোনাকালীন সময়ে আমি যখন লাইভ ক্লাস নেই, আমি প্রথম জুলাই মাসে লাইভ ক্লাসে আসি, তো আমি কিন্তু করোনা আক্রান্ত ছিলাম, এবং আমি যখন করোনা আক্রান্ত ছিলাম আমি বিছানায় শুয়ে শুয়ে যাদের ক্লাসগুলো দেখছিলাম, তো তাদের মধ্যে একজন আমার প্রিয় একজন ম্যাম, চিন্ময়ী ম্যাম, যার হাসিটা দেখে আমি বলবো যে আমি ওই সময় আসলে অনেকটা সুস্থ বোধ করেছিলাম। যে ক্লাসে ঢুকে তিনি মিষ্টি একটা হাসি দিয়ে বলতেন গুড আফটারনুন বা গুড ইভিনিং স্টুডেন্টস। তো সেই থেকে তার সাথে আমার পরিচিতি। তো আমরা একটু চিন্ময়ী ম্যামের কাছে একটু পরে আসছি। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আরেকজন মেধাবী মুখ, জনপ্রিয় একজন শিক্ষক বাংলাদেশে, যার আসলে যার ক্লাস মানে, যার অনলাইন ক্লাস মানে মোস্ট পপুলার, আমাদের সেই জনপ্রিয় মুখ, মেধাবী মুখ এবং আলোকিত শিক্ষক সাবিনা আক্তার কলি। তো আমি সাবিনা আক্তার কলি ম্যামের কাছে যাচ্ছি, যে প্লিজ আপনি আপনার পরিচয় দিবেন ম্যাম। ম্যাম অডিওটা অন করে নিন। হ্যাঁ, কলি ম্যাম কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক, শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল। অন করা তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলেন। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, আমরা পরিচিত হলাম আমাদের আরেকজন জনপ্রিয় মুখ সাবিনা আক্তার কলি ম্যামের সাথে। ম্যামের চাকরি আসলে আমি যতটুকু জানি, ম্যাম একেবারেই নতুন আমাদের এই লাইনে। উনি 2016 সালে যোগদান করেছেন এবং খুব চমৎকার ভাবে চমৎকার কণ্ঠে কথা বলেন। উনি যে পরিচয়টা দিলেন, তো উনি কিন্তু যখনই লাইভে আসেন তখনই প্রথমেই এসে বলেন যে আমি সাবিনা আক্তার কলি, শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো সেই কলি ম্যাম যাতে সকলের জনপ্রিয় মুখ। তো আমরা আবার কলি ম্যামের কাছে যাব। তো আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সুবর্ণা রায় লিপা, যাকে আমরা দিদি নামে এক নামে চিনি, আমাদের সেই বাংলাদেশের আসলে তার সম্পর্কে বলার মতো সাহস আমার হয়তো এই মুহূর্তে নেই। সেই আলোকিত মুখ, মেধাবী মুখ, উজ্জ্বল মুখ, সারা বাংলাদেশে যার এক কথায় যার সুবর্ণা রায় লিপা ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকে আমাদের অনুষ্ঠানে চমৎকার একটি কমেন্ট করেছেন, অসাধারণ আয়োজন। আসলে ম্যাম আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুবর্ণা রায় লিপা আসলে একজনই বাংলাদেশের, আপনার সাথে আসলে তুলনা করার মতো কারো সাহস আমার নেই, এবং আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা ধন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ম্যাম আমাদের সাথেই থাকবেন। ম্যাম সবাইকে অনুরোধ করেছেন সবাই যাতে আমরা আমাদের অনুষ্ঠানটি শেয়ার করি। অবশ্যই ম্যাম, আমরা সবাই শেয়ার করব, সকলের শেয়ারের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সমস্ত প্রান্তে পৌঁছে যাব। আমাদের সাথে থাকবেন, আপনাকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও যাচ্ছি আমাদের প্রিয় সেই সাবিনা আক্তার কলি ম্যামের কাছে। ম্যাম কি শুনতে পাচ্ছেন? কলি ম্যাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা বারবার আপনার নেটওয়ার্ক হয়তো আজকে একটু সমস্যা। তো হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো ম্যাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সাবিনা আক্তার কলি ম্যামের কাছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। আমি সুবর্ণা রায় লিপা ম্যামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আসলে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন, এবং তিনি বলছেন যে আমার নিজেরই চলে আসতে লোভ লাগছে। আসলে ম্যামের উপস্থাপনা বা ম্যামের যে কোনো কার্যাবলী আমাদের কাছে অনুসরণীয়, এবং আমি যে এটা জানি যে আমাদের অনুষ্ঠানে যে আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি আছেন চিন্ময়ী ম্যাম, যার কাছ থেকে কিন্তু আমি সবসময় সুবর্ণা রায় লিপাদির নাম, অর্থাৎ তিনি কিন্তু প্রতি কথাই তিনি আমাকে সেই লিপাদির কথা স্মরণ করেন, যে আমি লিপাদির কাছ থেকে সবসময় শিখেছি কিভাবে অনলাইন ক্লাস নিতে হবে। লিপাদি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন,
এবং আমাদের যে সাবিনা আক্তার কলি ম্যাম, তিনি কিন্তু আমাকে আজকেও জানিয়েছেন যে হ্যাঁ, আমি এই সুবর্ণা রায় লিপা ম্যামের মাধ্যমে আমি এই অনুষ্ঠানে এসেছি, আমি ঘরে বসে শিখিতে ক্লাসের সুযোগ পেয়েছি। তো এত এত কৃতজ্ঞতা আসলে সকল শিক্ষকদের পক্ষ থেকে ম্যামকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এবার যাব আমি চিন্ময়ী ম্যামের কাছে। তো চিন্ময়ী ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, এই যে অনলাইন, আমাদের করোনাকালীন ভাবনায় অনলাইন ক্লাস যখন শুরু হলো, আমাদের হঠাৎ করে মার্চের 17 তারিখ থেকে যখন আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেল, আমরা আসলে নিজেরাই ভাবতে পারছিলাম না আমাদের এই মুহূর্তে কি করা উচিত। আর আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে তো আমরা সবচেয়ে বেশি ভাবনায় পড়েছিলাম যে ছোট ছোট শিশুর ভবিষ্যৎ গুলো আসলে কি হবে, কোন দিকে যাচ্ছে আমাদের দেশ, কোন দিকে যাচ্ছে আমাদের বিশ্ব। আমরা আসলে কিন্তু একটা অন্যরকম, মানে হঠাৎ অনাকাঙ্ক্ষিত বলা যায়, যে আমরা আসলে প্রস্তুত ছিলাম না। তো ওই মুহূর্তে যখন শুরু হলো বিভিন্ন পেজে, ফেসবুক পেজে লাইভ ক্লাস নেওয়া, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনি কিভাবে লাইভ ক্লাসে আসলেন এবং এই পর্যন্ত কতটি ক্লাস নিয়েছেন? আপনার সেই লাইভ ক্লাস সম্পর্কে এই গল্পগুলো যদি আমাদেরকে বলেন, যে প্রথম আপনার কিভাবে শুরু হলো এই লাইভ ক্লাসের যাত্রা। অনেক ধন্যবাদ কাজী রুনা ম্যাডাম। প্রথমেই বলে রাখি যে আসলে সুবর্ণা দিদির কথা দিয়েই শুরু করি। মানে আমি সুবর্ণা দিদির কাছে চিরকৃতজ্ঞ, এই কারণে যে আমি ওনার ক্লাস দেখেই ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমি সুবর্ণা দিদির ক্লাস দেখি প্রথমত আমি এতটা ভ্রুক্ষেপই করিনি, সব সত্যি কথা বলতে। যে বিভিন্ন টিচাররা ক্লাস নিচ্ছেন, মনে হচ্ছে যে নিচ্ছেন, আমার এতটা খেয়াল করেনি সত্যি কথা বলতে যেটা। তারপরে সুবর্ণা দিদির ক্লাস দেখতাম। সুবর্ণা দিদির সাথে আগেই ফেসবুকে বন্ধুত্ব ছিল। সুবর্ণা দিদির ক্লাস দেখছি 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 তখন আমি ঘরে বসে শেয়ার করলাম আমার লাইফ পার্টনারের সাথে যে দিদি কত সুন্দর ক্লাস নেই, আমি কি এরকম একটু ক্লাস যদি নিতে চাই, আমি তো চেষ্টা করলেই পারি। এখন নাও শুট করো। তারপরে দিদিকে নক করলাম। দিদিকে নক করার পরে দিদি আমাকে বললেন প্রথমেই যে কিভাবে ক্লাস নিতে হবে, মানে আমার রুমটাকে কিভাবে রাখতে হবে, আমার লাইটিংটা কিরকম হবে, আমার সাউন্ডটা কিরকম হবে, ইভেন এই যে ছোট ছোট কিছু কিছু বিষয়, যেমন আমার মেমোরি কার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। আমি আসলে তো কিছুই জানতাম না সত্যি কথা বলতে যেটা। দিদি এগুলো কিন্তু আমাকে মানে ফোন দিয়েছি, যতবারই ফোন দিয়েছি সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে দিদি এরকম এরকম করবেন, এরকম করবেন, এরকম করলে অটো রোড করে রাখবেন, না হয়তো ছবিটা কাত হয়ে যাবে, ঠিকঠাক হবে না। ফার্স্ট সুবর্ণা দিদির কাছেই মূলত আমার হাতে খড়ি অনলাইন ক্লাসের। তারপরে একটু করে যখন রাব্বি স্যারের সাথে পরিচয় হলো, আমি বলবো যে হি ইজ দ্য ইনোভেশন, মানে ইনোভেটর। আমার তো রাব্বি স্যারের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। যখন রাব্বি স্যারের সাথে পরিচয় হলো, তখন রাব্বি স্যারের কাছ থেকে যে যে যতটুকু বাকি ছিল বা সুবর্ণা দিদি যদি না পেতাম, তখন রাব্বি স্যারের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। তখন রাব্বি স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম। এরকম করে আস্তে আস্তে মূলত অনলাইন ক্লাসগুলো একটু একটু করে নেওয়া শুরু করলাম। এখন তারপরে আমি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এরকম একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কম্পেয়ার করতাম। নিজের ক্লাসগুলো বারবার আমি ভিডিওটা দেখতাম। দেখতে দেখতে যখন 10 নম্বর ক্লাস বা তা এরকম বেশি হয়ে গেল, তখন দেখলাম যে হ্যাঁ, গ্রাজুয়ালি আমার একটু একটু ইমপ্রুভ হচ্ছে। এবং সবার ক্লাস মানে মোট কথা পুরোটা ক্লাস না দেখলেও স্টার্টিং বা শেষটুকু এরকম, যখন ধরেন রান্না করছি আমি হাতে ফোন নিয়ে আমি ক্লাস দেখতাম। দেখে কিভাবে তারা ডাব্লিউএস কোশ্চেন করাচ্ছে, আমি ঘরে বসে শিখিতে ডাব্লিউএস কোশ্চেন নিয়েছি। ডাব্লিউএস কোশ্চেন করাচ্ছে প্রত্যেকটা টিচারের, মানে যারা যারা ডাব্লিউএস কোশ্চেন করাতেন আমি খুঁজে খুঁজে বের করে, আমি যারা ইংলিশ নিতেন আমি সবার ডাব্লিউএস কোশ্চেন গুলো দেখতাম। এত শিখেছি, মানে আমি সত্যি রুনা ম্যাডাম, সত্যি কথা বলতে যেটা, 11 বছর চাকরি করি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ঠিকই, কিন্তু আমি জুলাই মাস থেকে যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি এবং আপনাদের মতন আলোকিত শিক্ষকদের সান্নিধ্যে এসে আপনাদের ক্লাসগুলো দেখে আমি নিজেকে এতটাই এনরিচ করেছি, আমি এতটা শিখেছি। একটা ক্লাসকে চিন্ময় ম্যাম, আমরা আবার আপনার কাছে একটু পরে আসছি। আমরা লিপি নাসরিন ম্যামকে দেখতে পাচ্ছি। ম্যাম কি শুনতে পাচ্ছেন?
ম্যাম লিপি লিপি ম্যাম নাসরিন ম্যাম আনমিউট করে নেন, একটু আনমিউট করে নেন লিপি ম্যাম। আপনার লিপি ম্যাম আপনার অডিওটা অন করুন। হ্যাঁ হ্যাঁ তো আমরা হ্যাঁ রুনা আপা, হ্যাঁ হ্যাঁ, তো আপনার পরিচয় আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আপনি 2017 সালে, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি 2017 সালের গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা। তো আমাদের যে আজকে আমাদের আলোচনার বিষয় সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। তো আমরা আপনার কাছে প্রশ্ন করব যে এই যে আমরা আপনাকে অনলাইন ক্লাসে দেখছি, প্রতিনিয়ত আপনি অনলাইনে বিভিন্ন পেজে ক্লাস নিয়ে যাচ্ছেন। তো আপনার কাছে আমাদের প্রশ্ন যে আপনি আপনার বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে পারছেন না, আপনি একজন শিক্ষক হিসেবে আপনি তাদের জন্য বা আপনার বিদ্যালয় সে সকল ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ রুনাপা আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটাই আমার মধ্যে সারাদিনই মাথায় ঘুরপাক খাচ্ছে যে আসলে আমাদের বাচ্চারা কিছু কিছু রিমোট এরিয়ায়, আমরা যারা বিদ্যালয়ে কাজ করি, তো দেখা যাচ্ছে যে সারা বাংলায় আমাদের পেজে আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্রছাত্রী সারা বাংলার টিচার আমরা, কিন্তু এক্ষেত্রে আমার বিদ্যালয়ের যে স্টুডেন্ট আছে যে একেবারেই প্রত্যন্ত অঞ্চল এবং রিমোট এরিয়া, এখানে নেটের এত প্রবলেম যে আমার ওয়াইফাই থাকা সত্ত্বেও আমি ক্লিয়ার না। তো সেক্ষেত্রে আমার বাচ্চারা যে নেটে ঢুকে অনলাইনে ক্লাসগুলো দেখতে পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সহকারী টিচারদের নিয়ে মোটামুটি ভাবে একদম মাঠ পর্যায়ে আমরা যোদ্ধা। তো বিদ্যালয়ের যে স্টুডেন্ট যারা দেখতে পাচ্ছে না সবার সাথেই তো মুঠোফোনে আমাদের যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত, এবং বাড়ি বাড়িতে গিয়ে ওদের পড়ার যে অংশ বা পাঠদান যেভাবে আমরা ক্লাসের যে সিস্টেমেটিক যে বিষয়গুলো থাকে, যে ওদের আজকের পাঠের কোন অংশ বা আজকের আলোচনার যে অংশটা, ওই অংশটা আবার কিছুদিন পরেই ওদের বাড়িতে গিয়ে, যেহেতু মুঠো ফোনে ওদেরকে পাওয়া যাচ্ছিল না, এবং যে গার্ডিয়ানের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারেও বিচ্ছিন্ন, অনেকের মোবাইল নাম্বারেও কথা বলা যাচ্ছিল না। তো সেক্ষেত্রে আমি করি যে আমার টিচারদের নিয়ে, আমার সহকারী টিচারদের মানে প্রায়ত আমার বাড়ির পাশেই বেশ কতগুলো স্টুডেন্ট আছে, তাদের বাড়িতে যাই, গিয়ে তাদের বাড়ি গিয়ে সন্ধ্যার পরে বের হই। সাধারণত আমি সন্ধ্যার পরে আমার যে লাইফ পার্টনার ওনাকে সাথে করে যাই, গিয়ে বিশেষ করে পঞ্চম শ্রেণীর যে স্টুডেন্ট ওদের প্রতি আমি একটু বেশি কেয়ার নিচ্ছি, যে আসলে ওদের তো সমাপনী পরীক্ষা হবে কি হবে না, বা আসলে মূল্যায়ন কতটুকু করে ওরা নতুন একটা বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে ওরা যেতে যাচ্ছে, বা আসন্ন একটা ওদের অবস্থা। তো এই অবস্থায় ওদের সমাপনী পরীক্ষাটা অত্যন্ত প্রয়োজন ছিল বা কার্যকর ছিল, এটা আমরা শিক্ষক হয়ে আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমি সাধারণত ওদেরকে একটু বেশি সময় দিচ্ছি, বিশেষ করে বাংলায়, ইংলিশ এবং গণিতের বিষয় নিয়ে, যে ইংলিশ এবং গণিত বিষয় ওরা কতটুকু কি করলো। ম্যাম আপনার চমৎকার কথাগুলো আমরা আপনাকে স্যালুট জানাচ্ছি। সেই সাথে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমরা শুধু শিক্ষক নয়, আপনার পরিবারের যে সদস্য আছে, আপনার সহযোগী, সেও কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা আপনার সাথে সাথে ভূমিকা রাখছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকেও স্যালুট জানাচ্ছি যে আপনি কিন্তু আমাদের যে ছাত্ররা এই যে অনলাইন ক্লাসগুলো দেখতে পারছে না বিভিন্ন কারণে, তাদেরকে আপনি সেই বিশেষভাবে যত্ন নিচ্ছেন, আপনার স্কুলের শিক্ষকরা সকলে সহযোগিতা করছে। তো আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সাবিনা আক্তার কলি ম্যাম যুক্ত হয়েছেন। তো সাবিনা আক্তার কলি ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? সাবিনা আক্তার কলি ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো নাসরিন ম্যামের কাছে আমার আবার আরেকটি প্রশ্ন থাকবে, যে আমরা কিন্তু আমাদের এই যে কিছুদিন আগে যে নভেম্বরের 15 তারিখে বিদ্যালয়গুলো খোলার কথা ছিল। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ আমি কলি ম্যাম আপনার কাছে একটু পরে আসছি, আমি নাসরিন ম্যামকে আমাকে শোনাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। তো নাসরিন ম্যাম আপনার কাছে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রুনাপা শুনতে পাচ্ছি আমি।
কলিম ম্যাম, আপনাকে একটু পরে প্রশ্ন করছি। আমি একটু নাসরিন ম্যামের কাছে আবার যাচ্ছি। যে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বিদ্যালয় খোলার জন্য আমাদের যে 15 তারিখে একটা নির্দেশনা ছিল, আবার এখন আমার সেটা ঘুরে আমাদের চলে গেছে ডিসেম্বর 19 তারিখ। তো আমরা অবশ্যই করোনা আমাদের এই অবস্থা হয়তো থাকবে না, আমাদের বিদ্যালয়গুলো খুব শীঘ্রই খুলে যাবে আমরা আশা করছি। তো আপনার বিদ্যালয় থেকে আপনি বা আপনার আরো যারা সহকারী শিক্ষকরা আছেন, আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন যে আপনাদের বিদ্যালয়গুলো খুললে যাতে আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চিন্ত মনে আসতে পারে, তাদের কোনো সমস্যা না হয়, সেই দিক থেকে আপনি আপনার বিদ্যালয়ে কি ব্যবস্থা বা কি ভূমিকা নিয়েছেন? আপনার বিদ্যালয়গুলো কি আপনি নিয়মিত যাচ্ছেন কিনা, বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু কিছু বলেন। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রুনাপা। আসলে বিদ্যালয় খোলার জন্য আমরা মানে মুহুর্মুহু চেষ্টা করছি যে আমরা বিদ্যালয় মনে হয় খুলে যাবে এই ডেট অনুযায়ী, আল্লাহ করুক যে আমাদের বিদ্যালয়টা যেন খুলে যায়। আমরা সবসময় এই আশাটা পোষণ করেই এগিয়ে যাচ্ছি। তারপরেও আমি আমার বিদ্যালয়ে আমি নিজে গিয়ে প্রতিদিনই আমি 1 ঘন্টা করে সময় দিই, যে বিদ্যালয়ের আঙ্গিনা বা বিদ্যালয়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অবশ্যই আমি নিশ্চিত করি। আর যদি বিদ্যালয় খুলে যায় সেক্ষেত্রে আমি বেশ কতগুলো মাস্ক সংগ্রহ করে রেখেছি, ট্যাপযুক্ত মিনি পানির যে ট্যাঙ্ক আছে সেটা করে রেখেছি, যে ওরা বিদ্যালয়ে ঢুকতেই যেন সাবান দিয়ে হাত ধুয়ে এবং ওরা মানে হ্যান্ড ওয়াশ যেটা আছে ব্লিচিং পাউডার এটা দিয়ে যেন ওদের ফুড বাথ যেটা আছে ফুটবাতে ওরা পা ভিজিয়ে যেন শ্রেণীকক্ষে যেতে পারে। এরকম থার্মাল যে স্ক্যানারটা আছে তাপমাত্রা মাপার জন্য, যে মুহুর্মুহু আমরা এটা করব। এবং বড় বেঞ্চগুলোতে আমরা 2 কোণায় 2 জন স্টুডেন্ট আমরা বসাতে পারি, আর ছোট বেঞ্চগুলোতে যেন 1 জন স্টুডেন্ট বসানো যায়। সেক্ষেত্রে আমরা বিদ্যালয়ে 4 জন, বর্তমান আমার স্কুলে হচ্ছে 5 জন 5 পোস্টের স্কুল, তো এখন আমরা 4 জন আছি, 1 জন ছুটিতে আছেন। তো সেক্ষেত্রে আমরা এই এমত অবস্থায় বাচ্চাদের যেন মানে কোনো ধরনের কোনো সমস্যা না ফিল করে, এবং টয়লেট থেকে শুরু করে আমরা ওদের মাস্ক পরিধান করা পর্যন্ত, এবং প্রত্যেকটা বাচ্চা যেন দূরত্ব বজায় রাখতে পারে, এবং ওদের যে যেটা মানে স্যানিটাইজার বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারে, এইভাবে আমরা অনেকটা ভিতরে ভিতরে চেষ্টা করছি। এবং এটা আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ লিপি নাসরিন ম্যাম আপনাকে। আসলে আপনার চমৎকার উদ্যোগগুলো শুনলাম, যে আমাদের করোনাকালীন এই সময়ে আমাদের বিদ্যালয় বন্ধ ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না, কিন্তু আমরা কিন্তু শিক্ষক হিসেবে আমরা প্রস্তুত আছি। আমাদের যখনই নির্দেশনা আসবে আমরা আমাদের স্কুলগুলো খুলে দিলে আমাদের ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, শিক্ষকরা ছাত্রছাত্রীরা সকলে যাতে নিরাপদে থাকে, সুরক্ষায় থাকে, আমরা কিন্তু আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে আপনাদের সহকারী শিক্ষক সকল মিলে আপনি আপনার বিদ্যালয়ে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। যেমন আপনি বলেন স্ক্যানারের ব্যবস্থা করেছেন, তাপমাত্রা মাপার জন্য ফুটপাথ ব্যবহার করেছেন, যাতে সকল ছাত্রছাত্রীরা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, এবং পানির কলের যে কথা বলেন, টয়লেট গুলোর কথা বলেন। আসলে আমরা শিক্ষক করোনাকালীন এই সময় কিন্তু আমরা ঘরে বসিনি, আমরা সবাই যার যার নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আপনাকে আবারও সেলুট জানাচ্ছি যে আপনার চেষ্টার আপনার কোনো ত্রুটি নেই, আপনি এভাবেই আপনার বিদ্যালয়কে সুরক্ষিত রাখবেন। তো আমি যাচ্ছি সাবিনা আক্তার কলি ম্যামের কাছে। সাবিনা আক্তার কলি ম্যাম কি শুনতে পাচ্ছেন? আপনার অডিওটা অন করুন প্লিজ। ধন্যবাদ আপা। সাবিনা আক্তার কলি ম্যাম। সাবিনা আক্তার কলি ম্যাম কি শুনতে পাচ্ছেন? আসলে সাবিনা আক্তার কলি ম্যামের শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ শোনা যাচ্ছে। ম্যাডাম আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। ম্যাডাম আমি শুনতে পাচ্ছি। তো ম্যাম আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই যে করোনাকালীন সময়ে আপনি অনলাইনে ক্লাস নিচ্ছেন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাম আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ ম্যাম। এত নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ম্যাম আপনার কাছে প্রশ্ন, এই যে করোনাকালীন সময়ে আপনি প্রতিনিয়ত ক্লাসগুলো নিয়ে যাচ্ছেন, আপনার ক্লাসগুলো বেশ জনপ্রিয় হচ্ছে। তো আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আপনার, যেহেতু আপনি একজন শিক্ষক, আপনার বাড়িতে ওয়াইফাই আছে,
বিভিন্ন নেটের সুবিধা থাকার পরও কিন্তু আপনি নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন। তো আপনার যে সকল ছাত্রছাত্রীরা নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার ক্লাসগুলো দেখতে পাচ্ছে না বা অনলাইন ক্লাস করতে পারছে না, তো একজন শিক্ষক হিসেবে আপনি আপনার ছাত্রছাত্রীদের জন্য বা আপনার বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি, শোনা যাচ্ছে ম্যাডাম? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সাবিনা আক্তার কলি, 2016 সালের একজন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষণবিহীন একজন শিক্ষক, গোপালপুর টাঙ্গাইল থেকে উপস্থিত হয়েছি আজকের এই চমৎকার এই আয়োজন শিক্ষার আলো অনলাইন পেজের কর্তৃক বিশেষ টক শো সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা অনুষ্ঠানে। চমৎকার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করায় এবং বলার সুযোগ দেওয়ায় সঞ্চালক কাজী রুনা ম্যাডামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এতটা নেট প্রবলেম করতেছে যে আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, সেজন্য ক্ষমা প্রার্থী। তো ম্যাডাম জানতে চাচ্ছেন যে আমি একজন শিক্ষক হয়ে কিভাবে আমার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি ইতিমধ্যে আমার বেশ কয়েকজন, এতে মনে করেন যে 15-20 জনের অধিক আমি আমার শিক্ষার্থীদের সাথে অনলাইনে, মানে আমার মেসেঞ্জার এবং কি ইমোতে আমি তাদের সাথে সরাসরি কথা এবং দেখার সুযোগ পাচ্ছি এবং যে কোনো পাঠ আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর অনেকের সাথে মোবাইলে যোগাযোগ করছি, আর যাদের সাথে আমি মানে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না তাদের বাড়িতে আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে 7 দিনে পড়া দিচ্ছি এবং কি সেই পড়াগুলো তারা করছে কিনা সেটাও এবং কি জানছি। আর আমাদের প্রধান শিক্ষক ম্যাডাম অনেক আন্তরিক, তিনি আমাদের সবাইকে একটা গ্রুপ ওয়ারি করে দিয়েছে, যেটা আমাদের উপজেলার থেকে নির্দেশে, উপজেলা শিক্ষা অফিস থেকে নির্দেশে আমরা সেই অনুযায়ী শিক্ষার্থীর কাছে চেষ্টা করছি যে যেভাবে পারি সাধ্য অনুযায়ী মোবাইলে, তারপরে মেসেঞ্জারে এবং কি বাড়িতেও আমরা চেষ্টা করে যাচ্ছি ম্যাডাম, যাতে তারা শিক্ষার থেকে একটু হলেও উপকৃত হয়। ধন্যবাদ সাবিনা আক্তার কলি ম্যাম। আপনিও আসলে যে কথাগুলো বললেন যে আমরা আসলে কেউ বসে নেই, যারা অনলাইনে ক্লাসগুলো দেখতে পাচ্ছে না, আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার স্কুল বিভিন্ন শিক্ষকরা আরো যারা আছেন সকলে মিলে চেষ্টা করছেন, সাপ্তাহিক পড়া দিচ্ছেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের খোঁজখবর নিচ্ছেন। তো এ পর্যায়ে যাব আমি আমাদের চিন্ময়ী ম্যামের কাছে। আমাদের একজন সম্মানিত শিক্ষক ফেরদৌসী আক্তার রুমা ম্যাম চিন্ময়ী ম্যামের কাছে একটি প্রশ্ন রেখেছেন যে যেহেতু কিছুদিন পরে আমাদের বিদ্যালয়গুলো খুলে যাবে, আমরা জানি ডিসেম্বর 19 তারিখে আমাদের বলা হয়েছে বিদ্যালয় খুলে যাবে, তো কিছুদিন পর যেহেতু খুলে যাবে, আপনি আপনার বিদ্যালয় খোলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন? এই যে বিদ্যালয় খোলার পর আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আসবে, আমরা শিক্ষকরা আসবো, অনেক অভিভাবক আসবে, তো আপনি আপনার বিদ্যালয়ের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন বা আপনার বিদ্যালয় সকলে মিলে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন যদি একটু বলেন প্লিজ। ধন্যবাদ কাজী রুনা ম্যাডাম এবং ধন্যবাদ ফেরদৌসী আক্তার রুমা ম্যাডামকে। আসলে যে ব্যবস্থাগুলো আমরা, লিপি ম্যাডাম যে কথাগুলো বলেছেন, সবাই তো আমরা সেই পথেই এগোচ্ছি, সেই রকম ভাবেই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যদি স্কুল খুলে যায় তাহলে সেইভাবেই আমরা এগোবো। এবং আমি আমার স্কুলটা আমার বাসা থেকে অনেকটা দূরে, আমার বাকি যে শিক্ষকরা আছেন তারা যথেষ্ট পরিমাণে আন্তরিক। আমি হয়তোবা 2 সপ্তাহ পর একবার যাই বা 3 সপ্তাহ পর এরকম একবার যাই, কিন্তু তারা রেগুলারলি স্কুলে যান এবং আমরা স্কুলে যেদিন যাই আমরা সবাই মিলেই পরিষ্কার করি স্কুল। পরিষ্কার করার পরে এবং আমাদের প্ল্যান আছে যে আমরা যখন ঢুকবে বা আমাদের শিক্ষার্থীরা যখন ঢুকবে তখন সেখানেই আমরা হ্যান্ড স্যানিটাইজার রাখবো অথবা সাবান বা পানির ব্যবস্থা রাখবো এবং মাস্ক, সবার জন্য আমরা মাস্ক প্রোভাইড করব এবং যাতে তারা সুস্থভাবে এবং সুন্দরভাবে ক্লাসে বসতে
সেই রকম করে আমাদের তাদের যে বসার যে স্থানটা সেভাবেই আমরা মানে আমাদের একটা পরিকল্পনা, যদি স্কুলটা খোলে আমরা এরকম করে সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থভাবে আমরা ক্লাস পরিচালনা করতে চাই ম্যাডাম। প্রথম কথাই পরিষ্কার পরিচ্ছন্নতা, যখন ঢুকবে তাদের হ্যান্ড ওয়াশ করছে কিনা, হাত পা ধুতে হবে, মুখ ধুতে হবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ম্যাডাম। এইভাবেই আমরা পরিকল্পনা করে এগোচ্ছি যদি আমাদের বিদ্যালয় খুলে যায় তাহলে। ধন্যবাদ চিন্ময়ী ম্যামকে, যে ম্যাম কিন্তু চমৎকার ভাবে বলেছেন যে তারা আসলে প্রস্তুত সবাই, যদি আমাদের বিদ্যালয়গুলো খুলে যায় তারা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা রেখেছেন এবং নিরাপদ স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন, যাতে বিদ্যালয় থেকে সেগুলো ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা যায়। যদি কোনো ছাত্রছাত্রী নিয়ে না আসে তারা যাতে ওই মুহূর্তে সেগুলো দিতে পারে। তো আসলে আমাদের প্রতিটা বিদ্যালয়ে এভাবে আমরা প্রস্তুত থাকা উচিত বলে আমিও মনে করছি, যে আমরা যদি আসলে প্রস্তুত থাকি এবং আমাদের যে কোনো মুহূর্তের জন্য আসলে প্রস্তুত থাকতে হবে। তো ধন্যবাদ ম্যাম। আমি আবারও যাচ্ছি আমাদের সেই আলোকিত মুখ, আমাদের মেধাবী মুখ লিপি নাসরিন ম্যামের কাছে। তো লিপি নাসরিন ম্যামের কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের করোনাকালীন সময়ে এবং করোনা পরবর্তীতে সময়ে আমাদের কিন্তু একটা শিক্ষার্থী ঝরে পড়ার কিন্তু একটা আশঙ্কা আমরা সবাই করছি, আসলে হয়তো ঝরে পড়বে, তো বা ঝরে পড়তে পারে। তো এই মুহূর্তে এই ঝরে পড়া রোধটা, যাতে ঝরে পড়া রোধটা আমরা করতে পারি, ঝরে যাতে না পড়ে, সেই মুহূর্তে আমাদের শিক্ষক এবং অভিভাবকদের কি করণীয় আছে বলে আপনি মনে করেন, যে আমাদের শিক্ষার্থীগুলো যাতে ঝরে না পড়ে, সেখানে আমাদের ভূমিকা কি, আমাদের অভিভাবকদের ভূমিকা কি, এ সম্পর্কে যদি আপনি একজন জনপ্রিয় প্রধান শিক্ষক হিসেবে যদি আমাদেরকে কিছু বলেন, তো ম্যাম প্লিজ। ম্যাম আপনার অডিওটা চালু করে নিন, ম্যাম অডিওটা চালু করে নিন। হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি। তো আমরা আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চিন্তা করব যে আমাদের কোনো শিক্ষকই যেন আমরা আমাদের কোনো বাচ্চাকে বা কোনো স্টুডেন্টকে না হারাই, কোনো স্টুডেন্ট আমাদের ঝরে পড়বে না, সেই দৃঢ় প্রত্যয় আমরা সবসময় রাখি। আর এক্ষেত্রে যদি যেহেতু প্রায় 1 বছর হতে চললো, যে গত 17ই মার্চ থেকে আমাদের বিদ্যালয় গুলো বন্ধ সারা বাংলাদেশ ব্যাপী বা সারা বিশ্বব্যাপী। তো এক্ষেত্রে কোনো স্টুডেন্ট কি পড়াশোনা করছে বা বাড়িতে কতটুক অগ্রসর হচ্ছে, বিষয়গুলো আমাদের আসলে অতটা আমরা বিদ্যালয় খোলা থাকতে যতটা আমরা স্টুডেন্টদের পারফরমেন্স গুলো আমরা খেয়াল করি বা লক্ষ্য করতে পারি, এক্ষেত্রে ভার্চুয়ালি আসলে ঠিক ওভাবে তো আর আমরা পাচ্ছি না ওদের। যে সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে আমি আশা করব যে বিদ্যালয় খুলে গেলে অবশ্যই ওই শিক্ষার্থীদেরকে আলাদা সময় দিতে হবে। প্রত্যেকটা শিক্ষককেই এটা আমি আগেই অ্যাডভান্স আমি ভেবে রেখেছি, যে কোনো দুর্বল শিক্ষার্থী যারা একেবারেই দেখা যাচ্ছে যে খুবই হতদরিদ্র ফ্যামিলির ছেলে, যেখানে তাদের মোবাইলে নেই বা তাদের পরিবারে একটা মোবাইল নেই, এমন ফ্যামিলিও আছে, যে একেবারে অজপাড়াগা যে প্রত্যন্ত এলাকার কিছু স্টুডেন্ট আমরা ফেস করি তাদের সাথে প্রতিনিয়ত। তো সেই সমস্ত শিক্ষার্থীদের অবশ্যই আমাদের শিক্ষকদের দ্বারা আলাদা সময় বের করতে হবে, আলাদা সময় তাদের জন্য দিতে হবে, আলাদা মনিটরিং করতে হবে, নিরাময়মূলক ব্যবস্থা করতে হবে। এটাই আমি চিন্তা করি এবং আগেই অ্যাডভান্সই ভেবে রেখেছি যে এই বাচ্চাদের জন্য আমরা কি করব। আসলে আমরা তো ওদের অভিভাবক, আমাদের ওদের পজিটিভ নেগেটিভ সবকিছুই কিন্তু আমরা এই যে ঘরে বসে আছি বা বিদ্যালয়গুলো বন্ধ আছে, আমাদের কার্যক্রম আমরা বন্ধ রাখিনি, আমরা ঠিকঠাক রেগুলার বিভিন্ন পেজে ক্লাস করছি। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের স্টুডেন্ট গুলো আমাদের ক্লাস দেখছে। যে কিছু কিছু স্টুডেন্ট গুলো আছে স্ব বিদ্যালয়ে, যে যে স্টুডেন্ট গুলো তাদের কোনো ওয়ে পাচ্ছে না, তাদের ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, বা অনেকটাই আছে যে অক্ষর জ্ঞানহীন এরকম পরিবারের সন্তান তারা। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত হবে, এটা আমি ভেবে রেখেছি, যে ওদের জন্য আলাদা সময় বের করব, বা বিদ্যালয় যে
9:30 থেকে শুরু হয়, 8:30টায় গেলাম, তাদের 1 ঘন্টা আমরা সময় দিলাম। আবার দেখা যাচ্ছে বিদ্যালয়টা বন্ধ হয়ে গেল 4টার পরে ওদেরকে নিয়ে 1 ঘন্টা বসবো, বা অফ টাইমে ওদেরকে আলাদা নিয়ে বসবো, যাতে ওদের প্রোগ্রেসটা চালু রাখতে পারি বা প্রোগ্রেস হয়। এরকম কিছু একটা আমার মেমোরিতে আছে আর কি। ধন্যবাদ আপা। তো ধন্যবাদ ম্যাম, আসলে আপনি চমৎকার ভাবে বললেন যে আমাদের সকলের একটি কথা এবং একটি আশাই, যাতে আমাদের একটি শিক্ষার্থী কোনোভাবেই ঝরে না পড়ে। আমরাও চাই না আমাদের কোনো শিক্ষার্থী এই করোনাকালীন কারণে বা করোনার কারণে কোনোভাবেই ঝরে পড়ুক। আমরা যেভাবে হোক তাকে, আমরা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, আমরা সকলে মিলে তাকে আমার বিদ্যালয়ে ধরে রাখবো, এবং সে পড়ালেখা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। তিনি কিন্তু চমৎকার কিছু পদক্ষেপের কথা বললেন, যে আমরা আসলে সকলে মিলে যদি আমরা এই চেষ্টাগুলো করি, তাহলে অবশ্যই আমরা এই ঝরে পড়া রোধ করতে পারবো। তো আমরা সমস্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরাই চেষ্টা করব, ম্যাম যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমরা প্রয়োগ করবো, এবং আরো আমাদের যত পরিকল্পনা আছে আমরা সবাই মিলে যদি করি, তাহলে আমাদের কোনো শিক্ষার্থী কিন্তু ঝরে পড়বে না। আর আমরা চাই না আমাদের কোনো এই করোনাকালীন সময়ে আমাদের কোনো শিক্ষার্থী আমাদের কাছ থেকে ঝরে পড়ুক। তো এবার আমরা যাচ্ছি লিপি নাসরিন ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি চমৎকার ভাবে আসলে প্রশ্নটির উত্তর দিয়েছেন। তো আমি আবার যাচ্ছি আমাদের সেই চিন্ময়ী ম্যামের কাছে। আমাদের একটি কথা আছে যে আমার জন্মের জন্য আমি কিন্তু আমার পিতার কাছে ঋণী, কিন্তু আমি আমার জ্ঞানের জন্মের জন্য আমার শিক্ষকের কাছে ঋণী। আর আপনারা হলেন সেই শিক্ষক, আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনারা কিন্তু জ্ঞানের আলো দিয়ে আপনার ছাত্রছাত্রীদেরকে সেই নতুন জন্ম দিচ্ছেন, যেটা আসলে যে আপনাদের এই জ্ঞানের নতুন জ্ঞানের জন্ম দিয়ে সে কিন্তু এই বিশ্বটাকে চিনতে পারছে, বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে পারছেন। তো আপনার কাছে চিন্ময়ী ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে করোনাকালীন সময়ে আপনারা কিন্তু স্বেচ্ছায়, এখানে কিন্তু আপনাদের কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, বা কোন রকম আপনারা আর্থিক লেনদেন কিন্তু হচ্ছে না, আপনারা নিজ থেকে এই বিদ্যালয়গুলোতে আপনারা অনলাইন ক্লাস পরিচালনা করছেন। তো আমাদের যদি এই যে করোনাটা, আমরা কেউ আশা করি না যে করোনাটা দীর্ঘস্থায়ী হোক বা থেকে যাবে, একসময় হয়তো করোনা চলে যাবে। তো এই যে আপনারা যে অভিজ্ঞতাটি অর্জন করলেন, এবং এই যে আমরা যে ডিজিটাল যে বিষয়টার সাথে আমরা সবাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা অনেক বেশি পরিচিত হয়ে গেছি, তাই না, যেগুলো আমাদের হয়তো করোনার আগে আমাদের এগুলো ছিল না। তো আমরা এই মাধ্যমটাকে ধরে রেখে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমরা এই মাধ্যমটাকে আরো কিভাবে জনপ্রিয় করতে পারি, কিভাবে এটাকে ব্যবহার করতে পারি, যে করোনার পরবর্তী পর্যায়ে যাতে আমাদের এই বিভিন্ন কারণে যখন স্কুলগুলো বন্ধ থাকে বা কোনো একটি বিশেষ কারণে হয়তো সমস্যা হলো, তখন আমরা এই মাধ্যমটাকে আবার ব্যবহার করতে চাচ্ছি, যে এই অনলাইন ক্লাসগুলো আবার যাতে আমরা নিতে পারি। কিভাবে আপনি আপনার বিদ্যালয়ে কিভাবে সেটা পরিচালনা করতে চাচ্ছেন বা করতে পারবেন বলে মনে করেন? ধন্যবাদ কাজী ম্যাডাম, রুনা ম্যাডাম। আসলে আমি খুব সুন্দর একটি বিষয় আপনি বলেছেন, এবং এটা অনেক দিন থেকে ভাবছিলাম এই বিষয়টি নিয়ে, যে আমরা কিভাবে। শুনতে পাচ্ছেন ম্যাডাম? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ডিজিটালাইজড হয়েছি, মানে এই করোনাকালীন সময়ে অনেক কিছু জেনেছি, কম্পিউটারের ব্যবহার সম্বন্ধে, ক্লাসগুলো নেওয়া সম্বন্ধে অনেক কিছু জেনেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এইগুলো স্কুল খুললে পরে আমি যে আমার যে এই ডিজিটাল যে জ্ঞানটা স্কুলে কিভাবে প্রয়োগ করব। আমার চিন্তাধারা হচ্ছে, আমার এই পর্যন্ত 55টা ক্লাস হয়েছে, আমি সেই আমার সব ক্লাসগুলোকে আমি একটা ফোল্ডারে নিয়ে আসব, এবং প্রত্যেক শিক্ষকের, যেমন রুনা ম্যাডাম বাংলা নিচ্ছেন 5ম শ্রেণীর একদম ধারাবাহিকভাবে, লিপা দিদি বাংলা নিচ্ছেন, আমি সব ক্লাসগুলোকে একসঙ্গে করব। একসঙ্গে করে আমি যখন যে পার্টটা যেদিন পড়াবো, আমি নিজে পড়িয়ে যারা ক্লাস নিচ্ছেন আপনারা সেই পার্টটা খুঁজে যদি আমি ওদেরকে একটি ক্লাস নেই, যখন যদি আমি প্রজেক্টরে ওদের এই ক্লাসটি যদি দেখাই, দেখো তো তোমরা, দেখো এই ক্লাসটি, আজকে যে ক্লাসটি নিচ্ছি সেটা আগে এরকম করে দেখো, বা সেই ক্লাসটি নিয়ে যদি আমি একটা ডিজিটাল ক্লাস নিই, ডিজিটাল কন্টেন্টের মতো করে ক্লাস নিই, তাহলে তারা অনেক বেশি আগ্রহী হবে এবং এই জিনিসটা অনেক বেশি ফলপ্রসূ হবে। আমি মনে করি যে প্রত্যেক টিচারের ক্লাস দেখে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে অনেক বেশি আগ্রহী হবে, কারণ তারা নতুন নতুন টিচারদের দেখতে পাবে, নতুন নতুন শিক্ষকদের মুখ দেখতে পাবে, এবং একটা ক্লাসে যে পরিমাণে উপকরণ আমরা সবাই ব্যবহার করছি,
রুনা ম্যাডাম যে উপকরণ ব্যবহার করছেন, আমি তো সত্যি মানে কি বলবো, আমি মুগ্ধ। এত উপকরণ ব্যবহার করার টাইম উনি কখন পান? এবং প্রত্যেকটা ক্লাস, রুনা ম্যাডামের প্রত্যেকটা ক্লাস মানে প্রতিদিন মানে সুন্দর হচ্ছে, আরো বেশি এনরিচ হচ্ছে। এখন এই ক্লাসগুলোকে আমি যদি আমার করোনার এই না হতো, এদিক থেকে করোনাকে একটু ধন্যবাদ না দিলেই নয়, যদি করোনার এই সমস্যাটা না হতো তাহলে তো আমরা এই ডিজিটাল ক্লাসগুলো পেতাম না। এত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের সাথে যোগাযোগ হতো না। সব সুন্দর সুন্দর ক্লাসগুলো যদি আমার শিক্ষার্থীদের আমি দেখাই, একটা ক্লাস ধরেন যে কোনো ক্লাসের একটা ইউনিট এক টিচার নিচ্ছেন একরকম করে, অন্য অন্য টিচার আবার অন্যরকম সুন্দর উপকরণ ব্যবহার করে সেই ক্লাসটি আবার নিচ্ছেন। এখন সেই একই ইউনিটের একই টপিক যদি আমি দুবার দেখাই, দুদিন দেখাই, তাহলে আমাদের শিক্ষার্থীদের বেশি করে বোধগম্য হবে। এই বিষয়টি ম্যাডাম আমার কিন্তু মাথায় আছে, মানে আমি এটা ভাবছি যে স্কুল যখন খুলবে সামনের বছরে, সেই প্রথম দিক থেকেই আমি এই প্রচেষ্টাটা চালাবো, আশা করি, আমার ইচ্ছা আছে সেরকম ম্যাডাম। ম্যাডাম, রুনা ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ চিন্ময়ী ম্যাম। আপনি আপনার কথাগুলো খুব চমৎকার ভাবে উপস্থাপনা করলেন, যে আপনি আসলে এই যে এখান থেকে যে শিক্ষাগুলো পেলেন, আপনি যে সম্পর্কে বিভিন্ন ডিজিটাল যে জিনিসগুলোর সাথে পরিচিত হলেন, সেগুলো আপনার বিদ্যালয়ে আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবিনা আক্তার ম্যাম কি শুনতে পাচ্ছেন? সাবিনা আক্তার কলি ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি যে আমরা এই যে বিভিন্ন সময় অনলাইন পেজে ক্লাস নিচ্ছি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি, আমরা যে কতটা নেটওয়ার্ক সমস্যায় ভুগে আসলে আমরা এই ক্লাসগুলো পরিচালনা করছি। আজকে আমাদের সাবিনা আক্তার কলি ম্যাম বা লিপিন নাসরিন ম্যামের এই আজকে নেটওয়ার্ক সমস্যা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা হাজারো সমস্যা অতিক্রম করে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে। তো এ পর্যায়ে আমি আবার লিপিন নাসরিন ম্যামকে একটি প্রশ্ন করব। এই যে আমাদের নেটওয়ার্ক সমস্যা, আমাদের ছাত্রছাত্রীদের ডিজিটাল মোবাইল হয়তো অনেকের নেই, যার জন্য আমরা ক্লাসগুলো পৌঁছে দিতে পারছি না। তো আমার প্রশ্ন আপনার কাছে, এই যে আমরা ব্যক্তিগতভাবে ক্লাস নিচ্ছি, এখন আমরা যদি এই ক্লাসগুলো আমরা সরকারের পক্ষ থেকে যদি আমরা কিছু সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করতো, আর কি কি করলে সরকারি পক্ষ থেকে আমরা এমন কি পেলে যে শিক্ষক শিক্ষার্থীদের সামনে আমরা একটি শিক্ষক শিক্ষার্থীদের সামনে অংশগ্রহণমূলক একটি অনলাইন ক্লাস আমরা গড়ে উঠতে বলে আপনি মনে করেন যে আমাদের শিক্ষার্থীদের জন্য যদি সরকার আরো আর কি কি ধরনের পদক্ষেপ দিলে যে শিক্ষকদের জন্য বা শিক্ষার্থীদের জন্য, তাহলে আমাদের সকলের সামনে একটি চমৎকার অনলাইন মূলক ক্লাস আমরা গড়ে উঠতে বলে আপনি মনে করেন? ম্যাম, অডিওটা অন করে নিন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপা। আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, ডে বাই ডে ক্রিয়েট হচ্ছে বিভিন্ন সমস্যা আমাদের। এটা আমরা যারা যোদ্ধা, করোনা যোদ্ধা, অনলাইনে ক্লাস করছি, বিভিন্ন পেজে প্রতিদিন 2টা 3টা করে ক্লাস থাকছে। তো সেক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি যেহেতু, সেক্ষেত্রে আমিও বলবো যে আমরা আমরা যে যোদ্ধা হয়ে সমস্যা ফেস করতেছি। তো যারা স্টুডেন্ট, যারা ছোট্ট সোনামণি, ওরা তো ফোন ইউজ করে না বা ওদের কোনো ফেসবুকের কোনো ঝামেলাই নেই, এবং এমন এমন পরিবার আছে যে সেই মোবাইলেরও সমস্যা ওদের থাকে। আর নেটের তো আমরা এমবি ভরে ভরে কাজ করছি। আমার যেমন এখানে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কোনো ওয়াইফাই লাইন নাই। তো আমরা কিন্তু এমবি ভরে বিভিন্ন পার্সোনাল ভাবে টাকা খরচ করে আমরা এই শিক্ষার্থীদের জন্য আমরা ব্যয় করছি। এটা আমরা অকপটে নিজের থেকে স্বেচ্ছায় করছি। তো সেক্ষেত্রে আমি আপনার যে প্রশ্ন ছিল যে আসলে আমাদের যদি কোনোভাবে সহায়ক হতেন যে আমাদের স্টুডেন্টদের জন্য কিছুটা উপকৃত, তো সেক্ষেত্রে আমি কয়েক জায়গায় এ ব্যাপারে কথাও বলেছি ঊর্ধ্বতন, যে আমাদের শিক্ষার্থীদের জন্য সারা বাংলার যে প্রত্যন্ত অঞ্চল হোক আর যে সমস্ত স্টুডেন্টদের জন্য যেমন উপবৃত্তি বরাদ্দ আছে, যেমন আরেকটি নিউজ জেনেছি যে
ওদের ড্রেস আপের ব্যাপারে কিছু অর্থের যোগান গভর্নমেন্ট দিচ্ছেন। সেটা আমাদের করোনাকালীন অবস্থায় বন্ধ হয়ে গেছে স্কুল ড্রেসটা। তো আমি বলবো যে যেন গভর্নমেন্টের কাছে প্রেয়ার, যেন প্রত্যেকটা শিক্ষার্থীকেই এই সারা বাংলার প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এই করোনাকালীন অবস্থায় একটা মুঠোফোন দেয়, এবং সেখানে এমবি যেন গভর্নমেন্ট এটা শেয়ার করেন এবং সাপোর্ট যেন দেন। তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিক্ষার্থী এর সঙ্গে যুক্ত হতে পারবে, এবং আমাদের সবার যে ক্লাসগুলো আছে, আমরা যারা এই করোনাকালীন অবস্থায় যে শিক্ষকগুলোই আমরা আছি, যে আমরা ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা শিক্ষকেরই কিন্তু ক্লাস ওরা দেখতে পাবে। সারা বাংলার শিক্ষকের ওরা স্টুডেন্ট হয়ে যাবে। এটা বড় একটা প্রাপ্তির বিষয় রুনাপা। এটা আমি চাইবো যেন গভর্নমেন্ট এই বিষয়টা একটু দৃষ্টিগোচর করেন, এবং আমি আশা রাখছি, এবং আমি বেশ কয়েক জায়গায় কথাও বলেছি ব্যাপারটা নিয়ে। যেমন অধিদপ্তরের সঙ্গে, আমাদের ডিডি স্যারের সঙ্গে, আমাদের সচিব মহোদয়ের সঙ্গে আমাদের জুম মিটিং হয় বা লাইভে আসি যখন, তখন আমাদের এই প্রেয়ারটা রয়েছে সেখানে। ধন্যবাদ নাসরিন ম্যাডাম। আসলে আপনার প্রতি আবারও সেলুট জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আসলে আমাদের ভাবার আগে আপনি অলরেডি আমাদের অধিদপ্তরের আপনার মাধ্যমে আপনি জানিয়ে দিয়েছেন আমাদের বিষয়গুলো, যে আসলে এগুলো আমাদের এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যেরকম আপনি বলেন যে উপবৃত্তিটা যেরকম আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি, আমাদের সেই শতভাগ উপবৃত্তি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে। তো আমাদের এই অনলাইন কার্যক্রমে সরকারের যদি সদিচ্ছা থাকে এবং আমাদের মতামতগুলো তারা ওইভাবে নেয়, তাহলে অবশ্যই আমাদের সকল শিক্ষার্থী একদিন আমাদের এই অনলাইন কার্যক্রমের আওতায় চলে আসবে। তো আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের সাবিনা আক্তার কলি ম্যাম হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে আছেন, তো আমি আবারও আমাদের সেই চিন্ময়ী ম্যামের কাছে যাচ্ছি, যে আমাদের এইচজি ওয়েলস একটি কথা বলেছিলেন যে একজন শিক্ষকের উপরে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, অতএব এত বড় দায়িত্বকে তার কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। আসলে আমাদের এই শিক্ষকদের উপরে আমাদের এই যে ছোট ছোট সোনামণিদের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা তাদের যেভাবে চালাবো তারা কিন্তু সেই পথে পরিচালিত হবে। তো এই যে আমাদের ছোট ছোট সোনামণিদের আসলে আমরা যাদের দেখতে পাচ্ছি না, যাদের সাথে প্রতিনিয়ত খোঁজখবর রাখছি, আমাদের কিন্তু সকলের একটা আগ্রহ বা কি বলে উৎকণ্ঠায় আছি আমরা কখন আমরা তাদের কাছে যাব। আমরা কিন্তু সকলেই সেই আশায় বসে আছি। তো আমরা আমাদের সরকার থেকে কিন্তু আমরা কিন্তু একটি সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছি, তাই না? যে আমাদের যাতে নভেম্বর মাস বা ডিসেম্বর মাস আমরা এই সময়টাতে 1 মাসের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আমরা পেয়েছি আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তো আপনি আপনার বিদ্যালয়ে এই সিলেবাসটা, আমাদের যে ন্যাপ কর্তৃক যে পরিণত সিলেবাস, সেটা আপনি আপনার বিদ্যালয়ে কিভাবে পৌঁছে দিচ্ছেন, বা আপনার ছাত্রছাত্রীরা সেটা কিভাবে পাচ্ছে? সকল ছাত্রছাত্রীদের কাছে কি সিলেবাসটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ কাজী টুনা ম্যাডাম। আমি যেটা করছি, আমার বিদ্যালয়ের আমার সাথে যারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার সাথে সংযুক্ত আছেন, যে সমস্ত স্টুডেন্টদের গার্ডিয়ানরা, সবাইকে আমি পরিমার্জিত পাঠ পরিকল্পনার যে নেট থেকে যেটা আমরা পেয়েছি সবাইকে আমি কপি সেন্ড করে দিয়েছি, এবং আমার যে প্রধান শিক্ষক আছেন এবং অন্যান্য শিক্ষকরা সবাই এটাকে ফটোকপি করে আমাদের স্কুলে যে এমএলএসএস আছেন ওনার মাধ্যমে, আর আমরা যখন মাঝে মাঝে স্কুলে যাই তখন যারা কাছের বাড়িতে থাকেন, স্কুলের কাছাকাছি যাদের বাড়ি আছে তাদেরকে তো বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি, এবং যাদের একটু দূর থেকে যারা আসে তাদের আমাদের যে এমএলএসএস আছেন, যে আমাদের স্কুলে কর্মরত, তার মাধ্যমে আমার এই পরিমার্জিত যে পাঠ পরিকল্পনা সেটা পৌঁছে দিয়েছি। এবং হয়তোবা অল্প কয়েকজন পাইনি, যারা এখানে নেই, বেড়াতে গিয়েছে, এরকম তাদের সাথে ফোনে কথা বলছি, এবং ফোনে আমরা রোটেশন করে নিয়েছি যে এই সপ্তাহে আমি কথা বলবো, পরের সপ্তাহে আবার অন্য টিচার কথা বলবে, তার পরের সপ্তাহে অন্য টিচার কথা বলবে, এরকম করে আমরা রোটেশন করে নিয়েছি। এবং এরকম আমরা কথা বলেছি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে, যে নতুন পরিমার্জিত পাঠ পরিকল্পনা এসেছে সেই ইউনিটগুলো বা সেই অধ্যায়গুলো তোমরা এখন ভালো করে পড়বে, এবং মতন করে আমরা প্রতিদিন তাদের নির্দেশনা দিচ্ছি। ম্যাডাম
ধন্যবাদ চিন্ময়ী ম্যাম। আবার সে আপনার মিষ্টি হাসি দিয়ে আপনি আসলে যে আপনার দায়িত্বগুলো আপনি কোনোভাবে অবহেলা করেননি, এবং আপনারা সকলে মিলে আপনার সেই শিক্ষার্থীদের, শতভাগ শিক্ষার্থী যাতে সেই সিলেবাসটা বুঝতে পারে এবং সিলেবাস যাতে সকলের মতো পৌঁছে যায়, আপনি আপনার অবস্থান থেকে সেই কাজটি করেছেন। আসলে আমরাও সেই সমস্ত আমি মনে করি যে আমরা প্রাইমারি যারা শিক্ষক আছি, যারা প্রাথমিক শিক্ষার জন্য কাজ করছি, আমরা সকলে কিন্তু সকলের অবস্থান থেকে আমরা এভাবে প্রতিনিয়ত তাদের কাছে আমাদের সেই কাজগুলি পৌঁছে দিচ্ছি, যাতে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবেই ভেঙে না পড়ে, তারা যাতে কোনো মানসিক কষ্ট না থাকে। আমরা কিন্তু প্রতিদিন তাদের কাছে মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করছি, সামাজিক দূরত্ব বজায় রেখে যেখানে যাওয়া প্রয়োজন আমরা কিন্তু সেখানে যাচ্ছি। আমরা যখনই শুনছি যে আমাদের কোনো শিশু অসুস্থ বা কোনো সমস্যায় পড়েছে, আমরা কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তো এই যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে আমাদের সকল শিক্ষকদের যে অবদান, এটা আসলে আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই শিক্ষার আলো .com এর পক্ষ থেকে বাংলাদেশের যত সমস্ত প্রাথমিক শিক্ষকদেরকে স্যালুট জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই করোনাকালীন সময়ে নানাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর সেই সাথে আসলে আমি আবারও তাদেরকে স্মরণ করছি যাদেরকে আমরা এই করোনার মধ্যে হারিয়েছি, আমাদের অনেক শিক্ষককে, যারা এই অনাকাঙ্ক্ষিত আমাদের করোনা, যেটা আমাদের হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করেছে, সেই করোনায় আমরা আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী বা আমাদের অনেক শিক্ষককে হারিয়েছি, তাদেরকে স্মরণ করছি। সকলের ক্ষেত্রে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো শেষ পর্যায়ে যাবার আগে আমি সাবিনা আক্তার কলি ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ম্যাম, হয়তো আবারও সেই নেটওয়ার্ক সমস্যা আছেন। তুমি আবার আমি চিন্ময়ী ম্যামের কাছে যাচ্ছি, যে যাবার আগে আপনি আবার আপনার শিক্ষার্থী বা আমাদের এই যে শিক্ষকদের উদ্দেশ্যে যদি আপনি প্রাথমিক শিক্ষার উন্নয়নের। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, কিন্তু আপনি মনে হয় আমাদেরটা আসলে শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা সাবিনা আক্তার কলি ম্যাম আপনার কাছে একটু পরে আসছি। শুনতে পাচ্ছেন আমার কথা? চিন্ময়ী ম্যাম, আপনার কাছে আমাদের যে প্রশ্নটি ছিল যে আপনি আমাদের এই প্রাথমিক শিক্ষার শিক্ষকদের উদ্দেশ্যে এবং আমাদের সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে করোনাকালীন সময়ে যদি আপনার কিছু বলার থাকে প্লিজ আপনি বলুন। ধন্যবাদ কাজী রুনা ম্যাডাম, আবার অশেষ ধন্যবাদ আপনার সুন্দর সঞ্চালনার জন্য। আমার বলার বেশি কিছুই নেই, শুধু বলবো যে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ম্যাডাম আমি শুনতে পড়াশোনা থেকে দূরে সরে যেও না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে জি ম্যাডাম এখন শুনতে পাচ্ছি। সাবিনা ম্যাম আমরা একটু পরে আপনার কাছে আসছি। ম্যাম বলেন প্লিজ। বলছি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা পড়াশোনা থেকে দূরে সরে যেও না। যদিও এটা বলা স্কুল খোলা থাকায় অবস্থায় লেখাপড়ার যেরকম একটা ফ্লো থাকে, সেই ফ্লোটা তো অবশ্যই কমে গিয়েছে, এবং আমরা সেই ফ্লোটাকে ধরে রাখার জন্য আমরা যারা করোনা যোদ্ধা আছি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন পেজে ক্লাস নিয়ে। এবং তাদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই আমার কথা, এবং শুধুমাত্র শিক্ষার্থীদের বললে তো হবে না, মূল কথা বলতে হবে তার গার্ডিয়ানদের, পেরেন্টসদের বলতে হবে যে আপনারা দয়া করে আপনার সন্তানদের শিক্ষার পড়াশোনার সাথে রাখুন, পড়াশোনার সাথে সংযুক্ত রাখুন, এবং সেই জন্য চেষ্টা করুন যাতে অনলাইন ক্লাসগুলো আপনারা আপনার বাচ্চারা দেখতে পারে, সন্তানরা যাতে দেখতে পারে সেই ব্যবস্থা, ঘরে বসে শিখির ক্লাসগুলো, আমাদের বিভিন্ন পেজের ক্লাসগুলো, সংসদ টিভিতে ঘরে বসে শিখির ক্লাসগুলো হচ্ছে। এই ক্লাসগুলো যদি আমার শিক্ষার্থীরা উপভোগ করে বা শিক্ষার্থীরা দেখে, হয়তো ভার্চুয়াল ক্লাসে যেমন আমরা ফেস টু ফেস ক্লাস যেরকম ভার্চুয়াল ক্লাস অতটা ফ্রুটফুল হয় না, না হলেও আমরা শিক্ষার সাথে তো থাকছি, আমরা শিক্ষার সঙ্গে সংযুক্ত তো থাকছি, আমরা কিছুটা তো জানতে পারছি। অনেক আমার কথার সঙ্গে তাল রেখে একটা কথা বলতে ইচ্ছা করে, সুবর্ণা দিদি সবসময় একটা কথা বলেন যে আমার দ্বারা, আমার অনলাইন ক্লাস দ্বারা সারা বাংলাদেশের যদি একজন শিক্ষার্থী উপকৃত হয় সেটি আমার অমূল্য প্রাপ্তি। আমিও সেই কথাই বলবো,
যে আমার ক্লাস দেখে আমার শিক্ষার্থীরা যদি একজন শিক্ষার্থীও উপকৃত হয়, সেটাই আমার প্রাপ্তি। এই হচ্ছে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উদ্দেশ্যে তো বলার কিছুই নেই, সবাই নিরলস চেষ্টা করে যাচ্ছি আমরা। ফোনে, মুঠোফোনে ট্রাই করছি শিক্ষার্থীদের সংযোগ রাখার জন্য। স্কুলে গিয়ে কিছুদিন পর পর এই করোনাকালীন সময়েও নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের আশেপাশে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে গিয়ে পড়া দিচ্ছি, ফোনে পড়া নিচ্ছি, বিভিন্ন রকমের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আরো যেন শক্তি পাই, সেই উৎসাহ আমরা একে অপরকে দেব। আমরা এমন কোন রকম কথা বা এমন কোন অনুৎসাহিত কথা বলবো না কাউকে, ধন্যবাদ আপনাকে কাজটি থেকে পিছিয়ে পড়ি। ম্যাম, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তো আমি এই পর্যায়ে অনুষ্ঠান এখন শেষ করব। তো শেষ করার আগে আমি আবার ধন্যবাদ দিচ্ছি আমাদের এই যে আজকের অনুষ্ঠানে যিনি পরিকল্পনা করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনা ছিলেন আমাদের সেই MA মারুফ সোহেল স্যারকে, যিনি আমাদের আজকের শিক্ষার.com এর নির্বাহী সম্পাদক জনাব MA মারুফ স্যারকে আবারও অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে চমৎকার একটি অনুষ্ঠানে আমাদেরকে নিয়ে এসেছেন। বাংলাদেশে আলোকিত কিছু মুখ এবং গুণী শিক্ষকদের কথা আমরা শুনলাম, যার মাধ্যমে আমরা আসলে যাদের অনেক মূল্যবান পরামর্শ উপদেশ আমরা আজকে জানতে পারলাম, তাদের পরিকল্পনাগুলো জানতে পারলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, শেয়ার করেছেন, লাইক দিয়েছেন, আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই যে প্রাথমিক শিক্ষকরা আমাদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে করোনাকালীন সময়ে আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আর আমাদের একটি কথা, আমাদের একটি শিক্ষার্থী যাতে কোনোভাবে ঝরে না পড়ে, তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলের সমন্বয়ে আমরা একটি সুন্দর প্রাথমিক শিক্ষা উন্নয়নে আমরা সবাই কাজ করে যাব। আমাদের প্রাথমিক শিক্ষাকে অনেক দূর নিয়ে যাব, যেখানে আসলে আমাদের গর্ব করে আমরা সেদিন বলতে পারবো যে হ্যাঁ, আমাদের প্রাথমিক শিক্ষায় আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের একটি শিশু ঝরে পড়েনি। তো আমি শেষ করার আগে আবারও সকলের উদ্দেশ্যে বলছি, আমার যে ছোট ছোট সোনামণিরা আছো, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে নবপ্রভাতের যে তোমরা প্রতীক, সে প্রতীক তোমরা কোনো কিছুতেই ডর করো না, ভয় করো না, তোমরা উড়াবে সুখের পায়রা সারাটি পৃথিবীময়। আমরা এই সারাটি পৃথিবীতে শান্তিতে আমরা সেই সুখের পায়রা উড়াবো। আমরা সেই দিনে প্রত্যাশা রইলাম আমাদের সকলের দিনগুলো ভালো কাটুক। করোনা থেকে অবশ্যই আমরা একদিন মুক্তি পাবো, আমাদের এই করোনা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো থাকবে এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে স্যালুট জানিয়ে আমি আজকে আমাদের প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করছি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ লিপি ম্যাডামকে, ধন্যবাদ কলি ম্যাডামকে, ধন্যবাদ স্পেশাল থ্যাঙ্কস টু মারুফ স্যার ফর অ্যারেঞ্জিং সাচ আ নাইস প্রোগ্রাম। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।